হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে গ্রামের একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার স্থান এবং নাম দুটোই উল্লেখ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর এই ঘটনাটির নাম দিয়েছেন উনি মাথা কাটা লাশ। প্রতিদিনের মতো গ্রামের কামরুল ভাই ফজরের নামাজ সেরে নদীর ঘাটে জলকেলি করতে যায়। সেখান থেকে এক বিকট চিৎকার উঠে আসে। হঠাৎ করেই নদীর জলে কিছু একটা শব্দ হয়। নদী ঘেঁষা এই গ্রামের মানুষ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। কামরুল ভাইয়ের চেঁচামেচি শুনতেই সবাই সেই দিকে দৌড় দিল। সেখানে গিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। একটি বস্তা নদীর ধারের সিঁড়িতে লেগে আছে, আর তা থেকে নির্গত হওয়া রক্তে নদীর পাড় পুরো টকটকে লাল হয়ে আছে। সকাল সকাল এই ধরনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না গ্রামবাসীরা। গুঞ্জন উঠে বস্তার ভেতরে কি আছে। কেউ বলল বস্তায় হয়তো ভাগাড়ে কোনো মৃত প্রাণী আছে, আবার কোনো মুরব্বি বলল কেউ হয়তো মজা করার জন্য বস্তায় তুলু ভরে দিয়েছে, তাতে আলতা মিশিয়ে দিয়েছে। এরই মাঝে উপস্থিত হয় অসীমবাবুর। পাড়ার সবাই তাকে চেনে, গরিবদের সাহায্য করাই তার নেশা। অসীমবাবুর কথা মতো গ্রামের কয়েকজন ছোকরা সেই বস্তাটাকে টেনে পাড়ে তুলল। পুলিশে খবর দেওয়া হলো। বস্তার মুখ খুলতেই এই বীভৎস পচা গন্ধে গোটা এলাকা মোমো করে উঠল। বস্তার ভেতরের দৃশ্য আরও ভয়ানক। একজন মানুষের দেহ রয়েছে তাতে। বেশ কয়েকটি টুকরো করে দেহটিকে বস্তায় বন্দি করে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে সেখানে উপস্থিত কয়েকজন মহিলা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। প্রশ্ন দাঁড়ালো লাশটা কার সেটা নিয়ে। কারণ লাশটিকে শনাক্তকরণের মূল উপায় তার মুখমণ্ডল, সেটিই অনুপস্থিত। হ্যাঁ, ঠিকই পড়েছেন, মাথা কাটা লাশ। তবে শরীরের গঠন দেখে এটি নিশ্চিত যে সেই লাশটি একজন মেয়ের। গোটা গ্রামে খবর রটিয়ে দেওয়া হলো, কিন্তু না, কারো বাড়ি থেকে কেউ উধাও হয়নি। পুলিশ দেহটাকে নিয়ে বেশি টানাটানি করতে চাইল না। তারা গ্রামবাসীদের দেহটার যে কোনো একটা বিহিত করতে বলে চলে গেলেন। কিন্তু এখানেও সমস্যা। গ্রামের একদল মানুষ বলছে দেহটাকে কবর দেওয়া হোক, আবার আরেক দলের মতে সেটাকে নদীতে আবার ভাসিয়ে দিলেই হয়। অসীমবাবু ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে দেহটাকে কবর দেওয়া হবে। সবার কথা মতো দেহটাকে কবর দেওয়া হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, আসল ঘটনা এখান থেকে শুরু। উক্ত ঘটনার পর কেটে গেছে 15 দিন। শোনা গেল রাতে নদীর পাড় দিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন নাকি একটি মেয়েকে পাড়ে বসে কাঁদতে শুনেছে। আর অবাক করার মতো ব্যাপার হলো সেই মেয়েটির মাথা অনুপস্থিত। গ্রামের উঠে গেল সেই মেয়েটা ভূত হয়ে গেছে। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ আর সেই পাড়ে যেতে সাহস করে না। কিন্তু অসীমবাবুর মনটা কেমন যেন খটকা লাগছে। একটা মাথা কাটা লাশ এলো কোথা থেকে? কিন্তু তিনি কিছুতেই এর সমস্যার সমাধান খুঁজে পেলেন না। গ্রামবাসীদের দেখা নদীর পাড়ে সেই কাঁদতে থাকা মেয়েটির ঘটনা অসীমবাবুর কাছে কল্পনা মনে হতে লাগল। তিনি ঠিক করলেন তিনি নিজের চোখে এই ঘটনা দেখবেন। তিনি নদীর পাড়ের কাছেই একটি বাড়িতে আশ্রয় নিলেন। রাত তখন প্রায় 3টে, অর্থাৎ ডেভিল আওয়ার শুরু হয়ে গেছে। শোনা যায় যে এই সময়টিতে নাকি ঘরের বাইরে বের হতে নেই। এই সময় নানা আত্মা, অদৃষ্ট শক্তিরা সক্রিয় হয়ে ওঠে। এই সময় তারা নাকি ঘুরে বেড়ায়। এই সব 7-5 ভাবতে ভাবতে অসীমবাবুর কানে ঝুমকার আওয়াজ ভেসে এলো। এই ঝুমকার আওয়াজ তার চেনা চেনা ঠেকছে। কয়েক সেকেন্ডের মধ্যেই অসীমবাবু শুনতে পেলেন পারে কেউ যেন কাঁদছে। জানালাটা কিছুটা আড়াল করে দেখতেই তার মাথায় যেন একটা তরঙ্গ বয়ে গেল। গ্রামবাসীদের কথাই ঠিক, সেই মাথা কাটা লাশটা কবর থেকে উঠে এসেছে। নদীর পাড়ের বসার জায়গাটায় সে বসে অবিরাম কেঁদেই যাচ্ছে। আশ্চর্য, মাথা নেই যার, তার মাথা ব্যথা।
লাশটার তো মাথাটাই নেই, তাহলে কান্নার শব্দ আসছে কেমন করে? পরের দিন সকালে ভেসে এলো আরেক দুঃসংবাদ। গ্রামের নিতাই মাতাব্বরকে কে যেন নৃশংসভাবে হত্যা করেছে। গ্রামে চলছেটা কি? যেদিন থেকেই সেই মাথা কাটা লাশটা পাওয়া গেছে, সেদিন থেকেই গ্রামে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। নিতাই মাতাব্বরের লাশটা আরও ভয়ানক। পেটের নাড়ি সব বেরিয়ে আছে। কে বা কারা যেন তার পেট চিরে সব নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে। গোটা উঠান রক্তময়, কিন্তু পুলিশও এই রহস্যের সমাধান করতে পারল না। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার শোনা গেল বিষ্টু ডিলারকে ঠিক একইভাবে কে যেন হত্যা করেছে। অসীমবাবু বুঝলেন এই সবই সেই মাথা কাটা লাশটার কাজ হতে পারে। সেই দিনই রাত প্রায় 2:30টার সময় তিনি নদীর পাড়ের বিশাল নিম গাছটায় গিয়ে বসলেন। এভাবেই কখন সময় গড়িয়েছে তার কিছুই মনে নেই। তার ঘুম কাটল কান্নার শব্দে। আবার সেই মরা কান্না কাঁদছে মাথাহীন লাশটা। এবার অসীমবাবুর থেকে লাশটা বেশি দূরে নেই। সেই লাশটার গলা কাটা বীভৎস অংশটা খুব কাছে থেকে দেখতেই অসীমবাবু অজ্ঞান হয়ে গাছ থেকে পড়ে গেলেন। চোখ দুটি বন্ধ হয়ে আসার আগে তিনি দেখলেন সেই মাথা কাটা লাশটা তার দিকেই টলমল করে এগিয়ে আসছে। এরপর যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল মাথা কাটা লাশটা তার পাশেই বসে আছে। ক্ষণিকের জন্য অসীমবাবুর মনে হয়েছিল সে হয়তো আর আস্ত নেই। সে দেখল তার নাড়ি ভুঁড়ি সবই ঠিক আছে। মাথা কাটা লাশটার গলাটার দিকে চোখ যেতেই সে আবার অজ্ঞান হয়ে যেতে লাগলো। কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সে কিছু বলতে যাবে, এমন সময় মাথা কাটা লাশটা তার পাশ থেকে উঠে গিয়ে নদীর পাড় থেকে তার কাটা মুন্ডুটা হাতে ধরে নিয়ে অসীমবাবুর পাশে এসে দাঁড়ালো। অসীমবাবু বারবার অজ্ঞান হয়ে যাবার জোগাড় হলেও তিনি নিজেকে সামলে নিয়েছেন। হাজার হলেও এই মাথা কাটা লাশের ভূতটা তার কোনো ক্ষতি করবে না। অসীম কাপা গলায় বলে উঠল, তুমি কে? লাশটার হাতে ধরে রাখা কাটা মুন্ডুটা বলতে শুরু করলো, দাদা, আমি মণি। তুমি ভালো মানুষ বলেই তোমার কোনো ক্ষতি আমি করিনি। জানো দাদা, গত পূর্ণিমায় আমি গোয়ালপাড়ায় নাচ দেখাতে গিয়েছিলাম। ফেরার পথে নিতাই মাতাব্বর আর বিষ্টু ডিলার আমার পথ আটকে ধরে। আমার দল ততক্ষণে আমাকে ছেড়ে অনেক আগে বেরিয়ে গেছে। আমি ওদের মতলব বুঝতে পেরে ওদের শাসিয়ে দিই। আমার সাথে কোনো কিছু খারাপ করার চেষ্টা করবেন না, আপনাদের কাছে হাত জোর করছি। জানো দাদা, আমি ওদের হাতে পায়ে ধরে অনুরোধ করতে থাকি, কিন্তু পিশাচ দুটি আমার কথা মানেনি। আমাকে ধরে নিয়ে তারা ওই ব্রিজের নিচে যায়। তারপর আমার সাথে যা হওয়ার সেটাই হলো। তাদের কাজ যখন শেষ হলো, আমার অবস্থা তখন খুব খারাপ। উঠে বসার শক্তিটুকুও হারিয়েছি। কিন্তু পিশাচ দুটি এখানেই থামল না। আমি বেঁচে থাকলে মুখ খুলব, তাই আমার অবচেতন শরীরটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে এই নদীর জলে ভাসিয়ে দেয়। সেই পিশাচ দুটিকে আমি শেষ করেছি। এবার আমার আত্মা শান্তি পাবে। তুমি ভালো মানুষ, তাই তোমাকে সব কথা বলে গেলুম। এতে আমার জ্বলন্ত হৃদয় শান্ত হবে। অসীম এতক্ষণ সেই মাথা কাটা লাশটার সব কথা অত্যন্ত ভয় মিশ্রিত আশঙ্কায় শুনছিলেন। এতক্ষণে রাত প্রায় শেষ হতে চলেছে। মণি বাবা মা হারা এক যুবতী মেয়ে। সে একটি যাত্রাগানের দলের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই মাথা কাটা লাশটা কিভাবে গভীর কবর থেকে বেরিয়ে এলো? আর যেদিন লাশটা নদীর ধারে ভেসে উঠেছিল, সেই দিন প্রচুর গন্ধ ছড়াচ্ছিল। অথচ সে প্রতিশোধ নেওয়া পর্যন্ত আশ্চর্যজনকভাবে ঠিক ছিল। পরের দিন অসীমবাবু সেই মাথা কাটা লাশটাকে সদ্গতির ব্যবস্থা করলেন। আর এরপর সেই গ্রামের মানুষের নজরে আর কখনো সেই মাথা কাটা লাশটা আর আসেনি। অসীমবাবু মনির সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনাটি গ্রামের কারো সঙ্গে ভাগাভাগি করেননি। তার রুমে একটি ডায়েরিতে এই ঘটনাটির বর্ণনা তিনি লিখে রেখেছেন। আর সেই ডায়েরিটি থেকেই তোমাদের এই গোটা গল্পটি জানালাম। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।